শুভরাত্রি বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটা ভিডিও শুরু করছি। মুরগির পা দেখালেই এত মানুষে এত ঘৃণা পাও কি বলবো, কিন্তু এটাও একটা লেগ পিস যেমন আমরা সেরকমভাবেই খাই। তবে এর পরিষ্কার করার পদ্ধতি কিন্তু একদমই আলাদা। দেখো তো আমার ছেলে কি, আমি দেখছি যে ও কী করে, মানে অনেকে ভাববে হয়তো এটা নোংরামি করছে, না আমি ভাবছি যে ও কি এইটুকু বুঝতে পারছে যে এটা খাওয়া যাবে না, জাস্ট এটার জন্য ওর মুখের সামনে নিয়ে গেছি। তো যাই হোক, ও তো বুঝতে পারে না, বাচ্চা মানুষ, ও তো মুখ এগিয়ে দিয়েছে যে কিছু হয়তো একটা খাওয়ার জিনিস। তো যাই হোক, এখানে দেখো এই মুরগির পাটা পরিষ্কার করার প্রসেস কিন্তু একদমই আলাদা। তার জন্য এই যে একটা বাটিতে গরম জল নিয়ে এই যে পাগুলোকে ভেজাতে হবে। তবে এই যে হলুদ চামড়াটা আছে না, এটা উঠে গেলেই তোমাদের মনে হবে যে এটা একটা লেগ পিস। আর একবার যদি এটা খেতে পারো তখন মনে হবে যে না, আর লেগ পিস খাবো না, এটাই খাবো। যাই হোক, আমি তারপরেও জোর করব না। মন থেকে যদি কেউ তৃপ্তি করে একটা জিনিস না মেনে নিতে পারে যে এটা আমি খেতে পারবো না, তো সেটা না খাওয়াই ঠিক আছে, তাহলে শরীরের ক্ষতি হয়। আর যদি মন চায়, যেমন আমার অক্টোপাস দেখলেও মন চায় যে আমি একদিন ট্রাই করব, মানে আমার এই ইউনিক খাবারগুলো টেস্ট করতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে দেখো মাংস এনেছে আর কি, বললো আজকে মাংসই খাই, মানে ওখানে তো আজকে খাওয়ানো হয়েছে, তারপরেও নিজের হাতে একটা তো ইচ্ছে করলো, নান খেতে ইচ্ছে করছিল খুব। তো ইস্টটা যে ছিল, ইস্টটা খারাপ, মানে ডেট ফেল হয়ে গেছে। তো আর নান আর কষা মাংস করার কথা ছিল, তো ইস্টটা যেহেতু খারাপ তাই আর নান করতে পারলাম না। নিজের হাতে খুব ইচ্ছে, এরকম ফুলকো ফুলকো নান হবে। তো দেখি আরেকদিন ইস্ট এনে তোমাদের সামনে করে ট্রাই করব কেমন হয়। তো এখন আগে মাংসটা যেহেতু এনেছে, তো মাংসটা বানাই, আর সাথে হয়তো রুটি করবো। তো খিদে সেরকম একটা যে খুব খিদে সেটাও না, আবার না খেলেও যেন কেমন কেমন একটা লাগছে। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তো এখন আমি আলুটাকে ভেজে নিব এখানে। কালকের শর্টস ভিডিওতে তোমরা অনেকেই এই ভিডিওটা হয়তো দেখে নিয়েছো, তারপরেও যারা বড় ভিডিও দেখতে পছন্দ করে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। আমি যখন এই চুড়িদারটা পরেছিলাম, অনেকেই দেখি কমেন্ট করছো, প্রিয়া তোমাকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো চুড়িদারটা ব্র্যান্ড থেকে পাঠানো, মানে এই সিল্কের, কিন্তু আরাম বলতে কি শীতকালে ঠিক আছে। মানে আগের দিনে দেখতাম না মায়েরা, আমার মা কিন্তু চুড়িদার পরতো, এরকম সিল্ক কাপড়ের চুড়িদারগুলো পরতো, আর এগুলো আবার ট্রেন্ডিং, মানে সাউথ স্টাইলে আর কি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। ওড়নাটাও কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে, খুব সুন্দর। তবে আমার গরম লাগছে পরে, এই সিল্কের, যে গরমের দিন না, এই গরমে এইসব ভাল লাগে না, কটনই ঠিক আছে। আর এই ড্রেসগুলো ঠান্ডাতে ঠিক আছে। তো আজকে রাতে হচ্ছে আমাদের বাড়িতে রুটি আর কষা কষা মাংস, মানে মাংসের একটু ঝোল করতে গেলাম, বলে না রুটি দিয়ে কষা মাংসই ভালো লাগবে। প্রথমে বলেছিলাম নান খাবো, নানের যেহেতু ইস্ট ছিল না, তারপর ভাবলাম না, ভাত, গরম গরম ভাত আর কষা মাংস। তারপর ও বললো না, ভাত দিয়ে নয়, রুটি দিয়েই খাবো মাংসটা। তাই এই যে ফুলকো ফুলকো রুটি, আজকে আমার হাতে কি সুন্দর রুটিগুলো ফুলছে, তোমরাও দেখছো, খুব সহজে কিন্তু ফোলে না। তবে আশীর্বাদ আটার রুটি ভালোভাবে মেখেছিলাম, ভালোভাবেই ফুলেছে আর কি। আর এখানে দেখো আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজ অনেক দিন পর বাড়িতে মাংস রান্না হচ্ছে। তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের ব্লগে মাংস রান্নাটা প্রায়ই হয়, মানে আমাদের বাড়িতে মাংস রান্না প্রায়ই হয়। তবে অনেক দিন গ্যাপ করে আজ হচ্ছে। রুটি আর মাংস হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি বলবো কি 1-1.5 ঘন্টা লাগলো আর কি করতে সব মিলিয়ে। তো চলো, আয়ুষের কবে থেকে মানে মাংস খাবে বুঝতেই পারছো। তো যাই হোক, আজকের জন্য চলো, খাওয়াটা তোমরা শর্টস ভিডিওতে দেখতে পারবে। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব, তারপরে আবার সকাল সকাল তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। তো শুভ সকাল। ঘুম থেকে উঠেই দেখো দুই বাবা আমার টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। বড় বাবা যাচ্ছে স্কুলে, আর ছোট বাবাও হাঁটা দিয়েছে, ওর দাদার সাথে যাবে। জুতো পরেছে, প্যান্ট পরেছে, যাচ্ছে আর কি। ইনিও স্কুল যাবে আর কয়দিন পরে রে। ইস ইস, দেখো না, জুতা পরছে না, জুতা পরছে। ইলি বলি, হাটটা নামাও একটু, হাটটা ডানাটা ইয়ে হবে। না না, হাঁটা নালে ব্যালেন্স ঠিক থাকে না। আচ্ছা, হাঁটার খুব শখ, খুব শখ। খালি পায়ে ব্যথা পাচ্ছে আর কি, তাই বললাম শুটা পরা দাও, একে একটু ঘুরে নিয়ে তাহলে হাঁটা শিখবে তাড়াতাড়ি। দেখো, ইস কাদা। বাড়িতে এক ফোঁটা থাকতে চায় না, মানে সবসময় খালি বাইরে ঘুরতে চায়। তো চল বাইরেই ঘুরিয়ে আনি। টাটা বাবা। হ্যাঁ আচ্ছা, দাদার সাথে ও যাবে হেঁটে হেঁটে। ইস দাদা চলে গেছে, কি তাড়াতাড়ি, আসতে যাও। টুকটুক করে হাঁটছে, এখন তো হাঁটতে পারে, আর এমনি হাঁটতে পারে না, মাটিতে ভয় পায়। সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে
সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো, আজকে মাথা ব্যথা এত, ঘুম থেকে উঠতেই পারছিলাম না। কটার দিকে উঠেছি জানো? 9:21। মানে মানে আধা ঘন্টার মধ্যে পুরো রেডি করলাম আয়ুষকে। কালকে রুটি ছিল করা, তারপরে ভাত ছিল। আজকে গরম কিচ্ছু বানায়নি, কারণ এই আধা ঘন্টা তা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু স্কুলেও পাঠাতে হবে। তো ভাত গরম করলাম, রাতে মাংস করেছিলাম সেটাকে গরম করলাম, প্লাস কালকে রুটি ছিল সেটা ঘি দিয়ে একটু চিনি দিয়ে গরম করে আয়ুষকে দিলাম, আবার একটু আপেল কেটে দিলাম চাট মশলা দিয়ে। আর ভাত খেয়ে গেল, ভাত মেখে খাইয়ে দিয়েছি, আর রুটি তো টিফিনেই দিলাম। তো এই ছিল আজকের ওর স্কুলের সকালবেলার রুটিন। না হলে ছেলেকে রেডি করতে পারি না। হ্যাঁ, আয়ুষ স্নান টান করেছে, তারপর তাড়াতাড়ি করে বোর্ডটা গুছিয়ে দিলাম। এই যে রেডি হলো, গাড়িও চলে এসেছে, বাচ্চাগুলোও চলে এসেছে, গাড়ি মানে বলতে এসেছে আয়ুষকে। তো চলো, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে সকালের কাজকর্ম কিছুই শেয়ার করলাম না, আবারও ছুটতে হচ্ছে আর কি এক জায়গাতে। কালকে গেছিলাম, কাজ হয়নি, আজকে আবারও যাচ্ছি। তো এই যে রেডি হয়ে পড়লাম দুজনে। তো হেলমেটটা নেই, আর খুশ ঘুমাচ্ছে। এ বাবা, এটা কি হয়েছে গো? ভেঙে গেছে নাকি? কেমন করে ভাঙছে? তাই কোথায় ফেলাইলাম? ঢুকাও বাইরে, ভিতরটা ঢুকাও। হেলমেট চেঞ্জ করতে হবে। তো চলো এখন যাবো। আর ভিজা হেলমেটটা, কালকে বৃষ্টি পড়েছিল, ভিজেছিলাম কালকে, পুরো একটা দিন ভিজেছি কালকে। তো আজকে একটু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, আবারও রোদ উঠেছে। তো চলো যাই, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। আজকে সকালের খাওয়া দাওয়া দেখালাম না, কালকে মাংস ছিল, ডিমের তরকারি ছিল, এগুলো সব ছিল অল্প অল্প। আর ডাল আর ভেন্ডি ভাজা, আলু ভাজা করা হয়েছিল, তো সেটা দিয়ে খেয়ে নিলাম অল্প করে। আস্তে 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 চলো, আজকে এসে যদি সময় পাই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। সময় পাবো কি না গ্যারেন্টি নেই, 1টা বাজে। দাঁড়াও, করে নি। মাথাটা ব্যথা, মাথাটাই ব্যথা, এত ভারী মাথাটা। মা বইটা কি হলো? তো চলো যাওয়া যাক। আজকেও যেন এমন হয়, আজকেও যেন না পাই। একটা জিনিস নিয়ে বারবার একটা দৌড়াইতে ভালো লাগে না। তো বাসের এই যে প্যান্ডেলের কাপড়গুলো যাবো সব খুলে ফেলেছে। তো দেখো, এই যে দুটো চকলেট প্রাণের আর কি, বললো খুব টেস্টি। তো আমি নিয়ে নিলাম, দোকানে একটু দাঁড়ালো, তো এই দুটো নিয়ে নিলাম, খুব টেস্টি ছিল চকলেটগুলো। তো এটা হচ্ছে আমাদের বাজার থেকে এখন যাব একবারে ফালাকাটা। প্রথমে পুন্ডিবাড়ি যাওয়ার কথা ছিল, তো তারপরে দেখলাম ম্যাপে সেই লোকেশনটা দেখাচ্ছে না, তাই ফালাকাটাতে যাব আর কি পুন্ডিবাড়ি থেকে। তো খেতে খেতেই যাচ্ছি, খুব টেস্টি ছিল। সচরাচর চকলেট ফকলেট আমি অত খাই না, কিন্তু আজকে কি মনে হলো যে দেখে একদম নতুনত্ব। আর প্রাণের, যেহেতু প্রাণের জিনিসগুলো কিন্তু টেস্টি হয় বাংলাদেশের, তো এই যে চকলেটগুলো খাচ্ছে, খুব টেস্টি ছিল চকলেটটা। ও কোনোদিনও এটিএম থেকে টাকা তুলনি, তো দেখাচ্ছি কী হবে, তো ইংলিশ আসবে, এটা টেস্ট করবা। মানে বলে না খালি টাইম আউট হয়ে গেছে, মানে ইনকামই করেছি কোনোদিন, কিন্তু আমি এটিএম থেকে টাকা তুলিনি। আজকে আসলামই যখন, একটা এটিএম এর এক রকম দেখি আমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে নাকি। ঢুকেছে, হ্যাঁ, একটু ওয়েট করবা, মানে ওয়েট করতে হয়। ইদানিং আমার কাছে গুগল পে একটা ওপেন করা হয়েছিল, তারপরে কোনোদিনও এটিএম এসে টাকা তুলিনি। একদিন তুলেছিলাম অনেক আগে, অনেক বছর আগে, তাও কাকে বা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি অতটা পারি না। তো যেই কাজের জন্য এসেছিলাম বন্ধুরা, ঠাকুর করুক, সেই কাজটা আমার ফালাকাটাতে হয়ে গেছে। তারপরে চলে আসলাম পার্পেলে, আমাদের এখানে ফালাকাটাতেই পার্পেল ওপেন হয়েছে। আর তোমরা জানো, আমি ওকে বলছি দেখো প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে আছে, কারণ পার্পেল ব্র্যান্ড আমাকে প্রমোশন দেয়, তোমরা জানো। দুটো চ্যানেলই আমার প্রমোশন হয়, আর তাই প্রচুর প্রোডাক্ট পার্পেলের। বাট ফেস ওয়াশ আপাতত দিচ্ছে না বলে ফেস ওয়াশ নেই। এই 2-3 বছর তো পার্পেলেরই ফেস ওয়াশ ইউজ করেছি। পার্পেল তো ব্র্যান্ড, মানে পার্পেল একটা অ্যাপ, আর পার্পেলের অ্যাপে প্রচুর ব্র্যান্ড থাকে, তো সেই ব্র্যান্ডের কোনো ফেস ওয়াশই আমার কাছে নেই। তো যাই প্রোডাক্টগুলো দেখছি না কেন, আমার ঘর ভর্তি সেই প্রোডাক্টগুলো, কত মানুষকে গিফট করেছি, সেটাই আমি ওকে বলছি দেখো কত প্রোডাক্ট আমার ঘরে।
আর এই যে যে মেয়েটা আছে উনি বলছেন, মানে এখানকার যে উনি আমাকে বলছেন যে দিদি এটা নাও ওটা নাও। তো আমি বলছি আমার কাছে এইগুলো আছে, আমি আপাতত একটা ফাউন্ডেশন নেব আর হচ্ছে একটা ইসে নেব, কী বলে, একটা ফেস ওয়াশ নেব। তো আমাকে সানস্ক্রিন দেখাচ্ছে, আলস গুডনেসের রোজ ওয়াটার, রাইস টোনার, এগুলো যেগুলো দেখাচ্ছে, ডার্মডকের নাইট ক্রিম, সানস্ক্রিন, এই সবই কিন্তু আমার আছে। তো আমি ওকে বলছি যে দেখো না কত প্রোডাক্ট আমার ঘরে পড়ে আছে, আর এখানেও কত মানে সাজিয়ে রেখেছে প্রোডাক্টগুলো, দেখেও বেশ ভালো লাগছে যে এই প্রোডাক্টগুলোই তো আমি প্রমোশন করি। তো একটা ফাউন্ডেশন নেব বলে উনি বললেন যে দিদি বসো, আমি তোমার ফেসে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা ম্যাচ হবে সেটা। তুমি বললো এই যে দেখো, আর বেশি করছে আরিসের বাবা, আমি দেখো মাসে একটা বড়ি বাপরে, সবথেকে বেশি তুমি বোধহয় ফেস ওয়াশ বোধহয় ইউজ করবাই না। আজকে যেই ব্লগটা তোমাদের সামনে দেবো সেটা হয়তো দুপুর 2টো না হলে 3টের দিকেই হয়তো যাবে। 2টোর দিকে চেষ্টা করছি যে যেই ব্লগগুলোই করছি না কেন সেই আগের রুটিনে ফিরে আসার, মানে এখন একটু টাইমের মধ্যে যদি আমি কাজ করি, সে যত কষ্টই হোক না কেন, বাচ্চা কাচ্চা নিয়ে টাইম টু টাইম কাজ করা খুব কষ্ট হয়ে যায়, তারপরেও না চেষ্টা করব দুপুর 2টোর দিকেই ভিডিও দেওয়ার। আর বেশি যদি এক্সট্রা কোনো ভিডিও হয় সেটা 8টা-9টা রাত্রের মধ্যে আমি চেষ্টা করব দেওয়ার। আর এই 7টা দিন আছে আর হাতে, এই মাসে তো আমি সেরকম ভিডিওই দিইনি তোমরা জানো, তাই চেষ্টা করছি 1টার থেকে 2টো ভিডিও দেওয়ার। তারপরেও তো এত 2টো ভিডিও সারাদিনে কন্টেন্ট ভাবতে হয়, তারপরে সারাদিনে কি শেয়ার করব, কাজ তো প্রচুর থাকে, ওই ক্যামেরা অন করে কাজগুলো তো করা হয় না সব কাজ, তাই আর কি একটু টেনশনে আছে। তারপরেও আমি ক্যালকুলেট করলাম যে যদি 2টো করে দিই তাহলে আমার, দেখো প্রত্যেক মাসে আমাদের যে মানে টাকাগুলো আমাদের দিতে হয় এখানে সেখানে এখানে সেখানে, তো টাকাটা তো এবার ধরো কোনো রকমভাবে উঠে নেই আর কি। মানে ধরো আমাদের যেমন মাসে একটা কিস্তি, যে এইখানে এত টাকা দিতে হবে, তারপরে ধরো ওষুধ নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমাদের একটা পার্মানেন্ট জানা আছে যে পার মান্থ আমাদের কত খরচা হয়, কিন্তু এই মাসে যেহেতু সেটা হবে না, তো জমানো টাকাতে খরচ করতে হবে। তো আমার তাই মনে হলো যে জমানো টাকা কেন খরচ করব, তার থেকে বরং একটু কষ্ট করি, দিনে যদি 2টো করেও ভিডিও দিই, তার ধারের কাছে না যেতে পারলেও হয়তো একটুখানি হয়তো যেতে পারবো, কিন্তু চেষ্টা করব, জানি না দিতে পারবো কি না তারপরও। তো যাই হোক 2টোর দিকে যেই ব্লগটা দিব সেই ব্লগে আমি তোমাদের আজকে যেই ঘটনাগুলো বলবো সেটা আমি আগের দিনের ভিডিওতেই, কালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এই অলৌকিক ঘটনাগুলো ঘটেছে বাৎসরিক বাবার কাজ হওয়ার পর, মানে মৃত্যু দিবসের দিন যেই কাজটা হয়েছিল সেই কাজের পর থেকে তিথির কাজের আগ পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যে ঘটনাগুলো শেয়ার করব, তো ঘরে যেহেতু খুশ বাবা ঘুমোচ্ছে তাই ভাবলাম চলো সামনে এসেই তোমাদের সাথে শেয়ার করি আর কি। একদিন রাতে, মানে দেখো বেশি বড় করে বলবো না আর বেশি ছোট করেও বলবো না, যাতে তোমরা বুঝতে না পারো, এমনভাবেই বলবো যাতে করে তোমাদের একটা ধারণা হয় যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল। আমি শুধু 1টা থেকে 2টো ঘটনা শেয়ার করব, বাকি সবগুলো শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, আর অনেকের একটা বিশ্বাসের ব্যাপার আছে সেটাও হয়তো না করতে পারে, কিন্তু ঘটনাগুলো তো ঘটেছে আমাদের সাথে, আমরা জানি, তাই 1 থেকে 2টো ঘটনাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি গেছিলাম রাহুলদের বাড়িতে, তো আয়ুষ বাবাকে কোন দিন কোন ডেট আমি এসব কিছু বলছি না, হ্যাঁ, যেদিন গেছিলাম রাহুলদের বাড়িতে একদিন, তো আয়ুষ বাবাকে বলেছিলাম যে বাবা স্যার এসে তুমি পড়ো, মানে কি হয় সন্ধ্যে থেকে না সারাদিন তো কারো বাড়িতে যেতে পারি না, মনে হয় যে সন্ধ্যেবেলা খুশকে নিয়ে একা থাকতে হয়, আর খুশকে নিয়ে তো কোনো কাজও করা যায় না, তো সন্ধ্যেবেলা আর কি আয়ুষ যখন বই নিয়ে বসে, টিউশন স্যার আসে, তখন একটু ধরো দীপিকা দিভাই বাড়ি, নাহলে বনিদের বাড়ি, না হলে রাহুলদের বাড়ি, 3টে বাড়ি আমি যাওয়া আসা করি আর কি, যাই। তো রাহুলদের বাড়িতে ছিলাম ওই দিন, তো আয়ুষকে বলে গেছিলাম বাবা স্যার আসলে, সরি স্যার চলে গেলে স্যারকে একটা ফোন করতে বলবে, আবার এই কথাটা আমি আবার ওর স্যারকেও বলে গেছিলাম যে দাদা যখন পড়াটা শেষ হবে তখন আমাকে একটা কল করবে, তো বলে ঠিক আছে কল করবো। তো আয়ুষ পড়ছে, যেহেতু লোক আছে একা বাড়িতে রেখে তো আয়ুষকে যাও না, তো যেহেতু স্যার ছিল তাই আমি একটু গিয়ে রাহুলদের বাড়িতে বসেছিলাম খুশকে নিয়ে। হুট করে আয়ুষ স্যার ফোন করলো, স্যার ফোন করার পর বলে পড়া হয়ে গেছে 1-1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা পর, হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে দাদা তুমি দাঁড়াও, আমি রাহুলকে পাঠাচ্ছি, রাহুল আয়ুষকে নিয়ে আসবে। তো যেমন কথা, রাহুল আয়ুষকে নিয়ে আসলো, আয়ুষ আমাকে তখন কিছু বলেনি, যেই বাড়িতে আসলাম আমাকে আয়ুষ এই ঘটনাটা বললো যে মা আমার খুব ভয় লেগেছিলো, আয়ুষই বলতো কথাটা, কিন্তু আয়ুষ বলে বা মানে ভাবলাম আয়ুষ বলবে, একটা বাচ্চা মানুষ থাকা আমিই বলি, আমাকে আয়ুষ বললো মা আমি খুব ভয় পেয়েছিলাম, কেন, আমাকে যেই মানুষটা সত্যি কথা বলতে আমি যেরকম সাহসী, মানে ভয় খুব কম লাগে, আয়ুষেরও ভয় খুব কম লাগে, ও অত ভয় পায় না, ও একটা বাচ্চা হিসেবে যেই ভয় পাওয়াটা দরকার, ও অন্ধকারেই টর্চ নিয়ে চলে যেতে পারে, ও কোনো মানে ভয় নেই আর কি, তারপর ওর সাথে সাথে আমি থাকি, মানে একটা বাচ্চা মানুষ আছে না বাবা ভয় পাই, একটু দাঁড়াও, বাথরুম করতে গেলেও বলে মা একটু দাঁড়াও, এই জিনিসটা ওর মধ্যে নেই। তো খুব সাহস আয়ুষ, মানে আয়ুষ খুব সাহসী,
কিন্তু ওর মুখে হঠাৎ ভয় পাওয়ার কথাটা শুনে আমি একটু অবাক হলাম, আমি কেন ভয় পেলি? তখন ও বললো যে যখন স্যার চলে যান তোমাকে ফোন করি, স্যার চলে গেছে। তো আমি ভাবলাম আমি একটু হিসু করে যাই। তো রীতিমতো আমি তো যাওয়ার সময় বড় ঘরের তালা মেরেছি, রান্নাঘরে তালা মেরেছি, চাবি বড় ঘরে রেখে তবে আমি এসেছি, শুধুমাত্র পড়ার ঘরটা তালা মারিনি। আয়ুষ বাবাকে বলেছি, আয়ুষ বাবা তুমি যাওয়ার সময় এই ঘরটা তালা মেরে যাওয়া। আর ও বললো মা তুমি বড় ঘরের চাবিটা আমাকে দিয়ে যাও, আমি টর্চ বার করবো। তো ওই যে কালো একটা টর্চ নিয়েছি সেটা। তো আমি বললাম ঠিক আছে। তো ও যখন স্যার চলে গেল তখন ও বললো আমি হিসু করে বড় ঘরটা খুলে তালাটা খুলে টর্চটা নিয়ে আমি যাবো, নর্মাল যেরকম মানুষের হয় সেরকম। তো ও যখন রান্নাঘরে মানে বারান্দা দিয়ে উঠে বাথরুমে যাবে, তখন রান্নাঘরটা, আমি তো রান্নাঘর তালা মেরে গেছি, কাটা দেয়, শরীর কাটা দেয় একদম, মানে যখন স্যান্ডেল খুলে বারান্দায় উঠবে তখন দেখে রান্নাঘরে কেউ একজন আছে, মানে রান্নাঘরে শব্দ হচ্ছে। আর হয় না রান্নাঘরে কেউ থাকলে, যেমন আমি ধরো রান্নাঘরে থাকলে আয়ুষ টের পাই মা রান্নাঘরে আছে, বাসনের শব্দ হচ্ছে, রান্নাঘরে কিছু একটা কাজ করছি সেই শব্দটা হচ্ছে। তো সেই শব্দটা আয়ুষ পাচ্ছিল। তো আয়ুষ ভেবেছে মা হয়তো আবার এসেছে কিছু নিতে, হয়তো মা হয়তো এসেছে। তো খুশি মনে বাথরুমে গেছে, এসেই বাথরুম করে দরজা বন্ধ করে বড় ঘর থেকে টর্চটা নিতে যাবে, তখন দেখে রান্নাঘরের দরজা বন্ধ, তালা মারা। মানে ও ভেবেছে আমাকে বলবে মা তুমি কি এসছো, ও বাথরুম থেকে বেরিয়ে এই কথাটা বলবে আমাকে। তো ও তখন দেখে যে রান্নাঘরের দরজা খোলা, আলো লাইটও জ্বলছিল নাকি, ও যখন ঢুকে বাথরুমে তখন লাইটও জ্বলছিল রান্নাঘরে। আবার ও যখন বাথরুম করে বেরোয় কত 2 মিনিটও না, একটা বাচ্চা মানুষের বাথরুম করতে কত সময় লাগে, 2 মিনিট 1 মিনিটও না। তো যাই হোক বেরিয়ে যখন 1 মিনিটের মধ্যে ও আবার যখন বার হয় তখন দেখে রান্নাঘরের দরজা বন্ধ, লাইটও বন্ধ, তালা মারা। ও অবাক হয়ে যায় যে এই তো জাস্ট আমি ঢুকলাম, বাপরে সাপটা আপনার কি ভয়। তো ও অবাক হয়ে যায়, বলে এই তো জাস্ট আমি ঢুকলাম, হ্যাঁ ঢুকে আবার বার হতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল, তালা মারা। ওর গাটা তখন একটু ছমছম করে ওঠে, হ্যাঁ আবার রান্নাঘরে শব্দও শুনেছে যে লোক আছে রান্নাঘরে, ভেবেছে যে আমি আছি আমাকে ডাকবে। তো ওই মুহূর্তে ও এক মুহূর্ত দেরি করেনি, টর্চ নেওয়ার কথা ছিল বড় ঘরে ঢুকে, মানে আমাদের বেডরুমে ঢুকে তালা খুলে টর্চ নেওয়ার কথা ছিল, ও টর্চও নেয়নি, না নিয়ে সোজা জুতো পরে। আর ততক্ষণ আমি রাহুলকে বলছিলাম যে রাহুল যা তুই গিয়ে নিয়ে আয়, ওইটুকু সময়ের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো রাহুলের বাড়ি থেকে আমাদের বাড়িটা তো একটু দূর, রাহুলের মানে আসতেও তো একটু সময় লাগবে। তো রাহুল অর্ধেক রাস্তার থেকে হয়তো আয়ুষকে নিয়ে তারপরে রাস্তা না বাড়ি অব্দি এসেছে আমি ঠিক বলতে পারি না, তবে এই কথাটা আয়ুষকে জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল কাকাকে তুমি কোথায় দেখা পেয়েছো আমি যখন পাঠিয়েছিলাম। তো তারপরে রাহুলের সাথে ও যায়, হ্যাঁ ও বলে, আমি বলি তারপরে আমি ওকে বললাম বাবা তুমি ভয় পেয়েছিলা, বলে অল্প পেয়েছি ভয়ে। তো এই যে একটা ঘটনা, যেটা 1 বছরে এরকম কোনো অলৌকিক ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি, সত্যি বলছি। বাবার কাজের আগে মানে ডেট অনুযায়ী যে বাবার কাজটা আমরা করলাম সেই কাজের আগে কোনোদিন কিন্তু এইসব ঘটনা, মানে এরকম অলৌকিক কোনো ঘটনা ঘটেনি, যে এতটা পাশে আমাদের এই যে শ্মশান বাড়ি এতটা পাশে, তারপরেও এরকম কোনো ঘটনা ঘটেনি। তো এটা গেল। তারপরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, মানে আমাকে যেই ভয়টা দেখিয়েছিল, ভয় বলতে একটু এগিয়ে যাই, কথা বলতে পারছি না। এটা তো গেল আয়ুষের সাথে ঘটনা, হ্যাঁ। তারপরে যেই ঘটনাটা আমার সাথে ঘটে সেটা হচ্ছে, সেদিন তো ধরো আয়ুষের ঘটনা ঘটলো, আমি একটু খুব মানে ভয় ছিলাম। তার আমি যেই স্বপ্নটা পেয়েছিলাম সেটা বলি, সেটা হচ্ছে আমি তখন রাত কটা বাজে অতটাও মনে নেই, 1টা 2টো হবে, আমি আগেই ঘুমিয়েছিলাম, 1টা 2টো হবে আর কি এরকম, আমি আগেই ঘুমিয়েছিলাম। তো আমি দেখছি যে যেই ঘরে বাবা ছিল, যেই ঘরে বাবা ছিল ওই ঘর থেকে বাবা আসছে, তবে বাবার রূপে নেই, মানে কীরকম একটা, মানে হয় না ক্ষুধার্ত মানুষ যেরকম দেখতে হয়, একটা ভয়ঙ্কর রূপ, সেই রূপ বললাম না। 1 বছরে আমরা না পেয়েছি কোনোদিন স্বপ্ন, না বাবার কোনোদিন হয় না যে কেউ মারা গেলে একটা ভয় পায়, ঘরে ভয় দেখায় না, এরকম কিচ্ছু হয়নি। এই যে মানে মাটির উপর দাঁড়িয়ে আছে এরকম কিচ্ছু হয়নি। কিন্তু এই তো 1 বছর পর তিথির ওই বাবার বাৎসরিকের কাজটার পর কেন এরকম হলো। তো বাবার ঘর থেকে একদম এমনভাবে আসছে, আর মধ্যেখানে তো কোনো দরজা ছিল না, কিন্তু আমি স্বপ্নে দেখেছি দরজাটা ছিল। বাবা দরজা ধাক্কাচ্ছে, দরজা খোলার জন্য দরজা লাস্টে খুলেই ফেললো, খোলার পরই বাবার সেই রূপ দেখতে পাই, মানে সেই ক্ষুধার্ত অবস্থায় বাবা ভয়ঙ্কর রূপে আমাকে দেখা যাচ্ছে, যে মানে কী যে ভয় পেয়েছি আমি দেখছি পুরো সত্যি ঘটনা ঘটছে, হ্যাঁ। আর মানে বাবা একদম পুরো আমার সামনে চলে এসেছে, মানে এমন একটা মানে দেখেছি। আমি না পেরে ভয়ে জেগে ওর বাবাকে ডাকছি, দেখো বাইরে দেখো কে এসছে, হ্যাঁ সত্যি বলছি। ঘুম থেকে উঠে ওর বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে যায়নি, বাইরে বলি আমি ওই ঘরে কে আছে তুমি দেখো তাড়াতাড়ি। ওর বাবা কে এসে ওরা টর্চ নিয়ে, আর তখন আবার আমাদের ওই ঘরের তখন ওই ঘরে ও উঠে টর্চ নিয়ে দেখে কোথায় ওই ঘরে তো কিছু নেই। আমি বলি না ওই ঘরে আছে, আমার পুরো শরীর কাটা দিচ্ছে, মানে ঘেমে আছি ওই জন্য হয়তো শিউরে উঠেছে শরীর। তারপরে যে টর্চ দিয়েও পুরো দেখলো, বাইরে দেখলো, আমিও এমনভাবে বলছি পুরো ঘটনা, ও ভয় পেয়ে গেছে, চারিদিকে দেখলো টর্চ দিয়ে, বলে না সেরকম কিছুই হয়নি, তুমি ঘুমাও। আমি কিছুতে ঘুমাতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এখানে তো দুর্বল, শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে খুব কষ্ট হচ্ছিলো। তারপরে আমি বলি আমি স্নান করবো, আমার ভালো লাগছে না। তারপরে ও দাঁড়ালো বাথরুমের সামনে, তারপরে আমি স্নান করলাম। স্নান করে আমার আবার কী বলতো, আমি একটু অস্বস্তি ফিল করি, আমি স্নান করলে আমার ভালো লাগে শরীরটা। তো আমি রাত 2টোর দিকে আমি বলে আমাকে স্নান করবো, তুমি দাঁড়াও। তারপরে স্নান করলাম, স্নান করে ফ্রেশ হলাম, তারপরেও কিচ্ছুতে ভয় কাটছে না। লাইট অফ মানে যে ঘুমাতে যাবো লাইট অফ করে, আমি লাইট অফ করতে হবে না, আমার খুব ভয় লাগছে, মনে হচ্ছে যেন এদিক দিয়ে আসছে সেদিক দিয়ে আসছে। তো এই জিনিসগুলো, এই টাইপের জিনিস, হ্যাঁ কেন হবে। এবার কালকে যে কথাটা আমি বলেছিলাম সেই কথাটাতে অনেকে ভাবছো হয়তো পুরনো কথা কেন, কারণ এতদিন তো আমি ভিডিও বানাইনি, আমার মুখ থেকে তোমরা কোনো কথা শোনোনি, তাহলে সেই কথাটা তো তোমাদের শুনতে হবে। ভিউয়ার্সরা যেই আমাকে দোষটা দিচ্ছে যে বাবা আমার হাতে খেতে চাননি বলে, সেটা কী বলে ওই
যে সেবাটা করতে চাইলাম, বৈষ্ণব সেবাটা আমি করতে পারিনি, বাধা পড়েছে, আমার হাতে খেতে চাইনি। আসল ঘটনাটা তো এটা না, আসল ঘটনা তো তোমাদের জানতে হবে, তাই না? যেদিন ডেট অনুযায়ী বাবার বাচ্চাকে কাজ হয়, দুপুরবেলা রান্নাবান্না হচ্ছিল, ওই সময় আমি যে দুপুরবেলা গিয়ে খাবো তরকারি শেষ হয়ে গেছিলো। যাই হোক, অনেক লোক খাওয়া দাওয়া করছিলো। তখন আমার শাশুড়িমা বলেন যে ওখান থেকে মাছ ভাজা করছে, মাছ ভাজা নিয়ে এসে খাও। তখন আমি বললাম না, এখান থেকে তো খাওয়া যাবে না, আগে তো বাবাকে দিতে হবে, তারপরে ধরো খেতে হবে আমাদের, তাই না? সবাই খাবে। তো তারপরে মনে করে দিলাম শাশুড়িমাকে যে আগে কিন্তু বাবাকে খাবারটা দিতে হবে। তারপর ওখানে আরও 2-1 জন ছিল, মার বাপের বাড়ি থেকে যে 2 জন এসেছিলো তাদেরকেও বলা হয়েছিল যে সবাই খাওয়ার আগে কিন্তু বাবার প্লেট সাজাতে হবে, তারপরে 2 ভাই গিয়ে খাবারটা দেবে। তারপরে এটা মানে কি বলতো, এটা বয়োজ্যেষ্ঠ যারা, তাদের তো এই জিনিসটা ভাবতে হবে, তাই না? তারাই এই জিনিসটা মনে রাখতে পারেনি। আর আমাদের মতন যদি আমার ঘরেও রান্নাবান্না হতো, তাও না হয় আমি একটু, আর বাচ্চা নিয়ে আমি তো কখন কোথায় থাকি, মানে বাচ্চা কান্না করে নিতে হয়, মাথাতেই থাকে না। তো আমি ভেবেছি যে মাকে তো বলাই আছে, তো কাজটা হয়তো হবে। তো সেই কাজটা হয়নি। তো আমার মনে হলো যে এগুলো একটু যদি মা মনে করে দিত তাহলে হয়তো হয়ে যেত কাজটা। তো যাই হোক, আমার মনে হলো যে এইটার জন্যই কি আমি সেই স্বপ্নটা পেলাম। বাবা এমন অবস্থায়, পেট একদম ঢুকে আছে, বাবার সেই রূপ দেখে আমি তোমাদেরকে কী বলবো, আমি সেই ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। তো যাই হোক, ঘটনাটা ঘটেছে এরকম। তো যারা আমাকে দোষ দিচ্ছিল আমার জন্য খেতে পারেনি বা, তো তাই আমি এই ব্যাপারটা খুলে বলতে বাধ্য হয়েছি যে খাওয়ার ব্যাপারটা নিয়ে কী ঘটেছিল, আসল সত্যটা কী সেটাই বলতে চেয়েছিলাম। তো যাই হোক, সবটা শেয়ার করতে না পারলেও কিছু শেয়ার করলাম। এরকম ঘটনা আরও ঘটেছে, আরও এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেগুলো কী বলো তো, শেয়ার করার মতো না, কেউ বিশ্বাসও করবে না। যতটুকু বললাম, আশা করি তোমাদের সাথে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে, হয়তো আমার কথাটা তোমরা রিয়েলাইজ করতে পারবে আমি ঠিক কী বলার চেষ্টা করছি, কী বোঝাতে চাচ্ছি তোমাদের। তো যাই হোক, খুব খারাপ জিনিস হচ্ছে, তাই বাড়িতে একটা পুজো দিতে হবে, আমি দেবো খুব শীঘ্রই, ঠিক আছে? খুব খারাপ লাগছে ঘটনাগুলো নিয়ে। তো যাই হোক, শরীর কাঁপছে আমার, জানি না এতগুলো কথা বললাম, রাতে আবার যদি কোনো কিছু আবার ভয় পাই বা কিছু, জানি না কী হবে কি না হবে। তো চলো, এটাই ছিল বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি রাত্রে আরেকটা ব্লগ নিয়ে আসবো। আজকের ভিডিও করছি, সেখান থেকে যদি মনে হয় যে আমি দিতে পারবো, তো রাত্রে একটা ব্লগ দিলেও দিতে পারি, ঠিক আছে? চেষ্টা করবো এই 7 দিনে 2টো করে ব্লগ দেওয়ার, কারণ অন্য পাশে আমার কাজ বন্ধ হয়ে আছে আপাতত, ঠিক আছে? তো বসে থাকতে ইচ্ছে করে না আমার, যতটুকু টাইম থাকবে আমি চেষ্টা করবো তোমাদের সামনে দেওয়ার। বাকি বাচ্চারা আছে, বাচ্চাদের পেছনে, বাচ্চাদের সাথে আমাকে থাকতে হবে, ওদেরকেও সময় দিতে হবে। তো এই মিলিয়েই পুরো দিনটা আমি কাটাবো। আমি বলতে তোমাদের ভুলে গেলাম যে ভিউয়ার্সরা আমাকে এই যে আমার উপর এই দোষগুলো দেয়, বা ভিউয়ার্সরা মানে কি, কোনো না কোনো দিক থেকে শোনে বা কেউ বলে বা কেউ ভিডিও বানায়, সেখান থেকেই তো ভিউয়ার্সরা এসে আমাকে কমেন্ট করে। তো তাদের উদ্দেশ্যে, মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি। তোমরা যদি আমাকে কিছু বলো যে তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য ওটা হয়েছে, তোমার জন্য মানে আমাকে যারা দোষ দিচ্ছ, তারা যখন দোষ দিবে তখন একবার ভাববে যে এই যে আমরা দোষটা দিচ্ছি, এটার পরবর্তীতে প্রিয়া কিন্তু কিছু হলেও বলবে। তো প্রিয়া কেন, প্রিয়ার জায়গায় অন্য মেয়ে থাকলেও আজকে সেই কথা বলতো। আমার উপর দোষ চাপানো হচ্ছে আর আমি চুপচাপ থাকবো, আসল যেই ঘটনাটা ঘটেছে সেটাই যদি তোমার সঙ্গে খুলে না বলি, তাহলে তো হবে না। আসল কথাটাও সবাইকে জানতে হবে, তাই না? তো এটাই বলবো যে যখন আমাকে দোষ দেবে, তারপরে তার পরবর্তীতে রিপ্লাই শোনার ক্ষমতাটাও রাখবে। তখন এটা বলবে না যে এই যে আবার পুরনো কাহিনী শুরু করে দিল, এই যে আবার শ্বশুরবাবাকে টানছে ভিউজের জন্য, এই যে আবার কন্টেন্ট তৈরি করছে। আমরা যখন চুপ হয়ে যাই, তারপরেও আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। কেন হয়? আমরা চুপ করে থাকলেও তো তারা এই ব্যাপারগুলোকে চুপ করে থেকে অন্য কন্টেন্ট নিয়ে ভাবতে পারে না। তারা কন্টিনিউয়াসলি আমাদেরকে নিয়ে ভিডিও করে যায়, তারপর সেই ভিডিওগুলো শুনে তোমরা এসে আমাদেরকে কমেন্ট করো। তো তারা যদি তাদের কাজ চালিয়ে রাখে, তো আমার কন্টেন্ট আমার কি, সেটা আমার কাছেই থাকতে দাও। সোশ্যাল মিডিয়াতে যেটা নিয়ে কথা হবে, সেটা নিয়ে আমাদের থেকেও কথা শোনার ক্ষমতাটা তোমাদের রাখতে হবে। মানে খালি তোমরা বলে গেলে আর আমি চুপচাপ শুনে গেলাম, সেটা করলে হবে না। মানে যতটা বলবে ততটা শোনার ক্ষমতা রাখবে যে হ্যাঁ, এটার ব্যাক রিপ্লাইটাও আসতে পারে। ধরে নাও নর্মাল আমার ডেলি ব্লগ দিলে যেখানে 40,000 50,000 ভিউ হয়, বেশি ভালো কন্টেন্ট দিলে সেখানে 70 80,000 90,000 1 লাখও ভিউজ হয়। তো ধরে নাও কন্ট্রোভার্সিমূলক কিছু টাইটেল দিলে বড়জোর 3 থেকে 4,000 ভিউজ এক্সট্রা হয়, এর থেকে বেশি কিছু আর নয়। হ্যাঁ, কারণ কন্ট্রোভার্সি ওই 4 থেকে 5,000, বড়জোর 10,000, আমি হায়েস্ট ধরলাম 10,000 মানুষ কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখতে পছন্দ করে। বাকি কিন্তু আমার সবাই নর্মাল লাইফস্টাইল, আমার ডেইলি লাইফস্টাইল, আমাকে নিয়ে আমি যেই ব্লগগুলো করি সেগুলোই মানুষ পছন্দ করে। তো ওই ধরে নাও 3-4 হাজার ভিউজের জন্য আমি কন্ট্রোভার্সি চাইবো, সেটা না। আমার উপর যেই বদনামগুলো দেওয়া হয় সেগুলোকে আমি যাতে পরিষ্কার থাকতে পারি, সেই রাস্তাটা যাতে পরিষ্কার থাকে, তার জন্যই এই কথাগুলো বলা। যেহেতু এতদিন ভিডিও করিনি, তাই কথাগুলো বলতে একটু লেট হলো। তো এটাই বলার ছিল। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।